আচ্ছা, আমরা চট্টগ্রাম বোর্ড 2021-এর কোশ্চেন সলভ করব। তো এক নাম্বারটা এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে। তো গ নাম্বারে বলছে দুটোর মধ্যবর্তী কোণ বের করতে। তাহলে ডট গুণের সাহায্য নিতে হবে। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইড বাই এ বি। ঠিক আছে, তারপর ক্যালকুলেশন করে থিটাটা বের করে ফেলবো। আচ্ছা, খ নাম্বারটা বলা হয়েছে কি, পরেরটা বলছে কোনটি অধিক জায়গা দখল করবে, তার মানে কোনটির ক্ষেত্রফল বেশি। তো দুইটা ত্রিভুজ আছে, একটা তো এ আর বি দিয়ে যে ত্রিভুজটা তৈরি হয়, তো কি করতে হবে, এ ক্রস বি এটা করলে এ আর বি নিয়ে যে সামান্তরিকটা তৈরি হয় তার ক্ষেত্রফলটা পাবো, তাই না? আর এটার অর্ধেক এই কর্ণটা যদি দেই তাহলে আসলে ক্ষেত্রফলটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তোমরা বুঝতেই পারতেছো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এই ক্রস গুণনটা পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের মান, আর হাফ দ্বারা গুণ করলে অর্ধেকটা পাওয়া যায়। তারপরে আরেকটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে পি। আচ্ছা, পি ভেক্টরটা কি, 3a, তারপরে 3 2i প্লাস রুট 2j মাইনাস রুট 3k, 6i প্লাস 3 রুট 2j মাইনাস 3 রুট 3k। তো এটা হচ্ছে পি, আর কিউ বলা হয়েছে হাফ পি। বি হচ্ছে রুট 3i প্লাস 3j মাইনাস 2k, 3/2i 3/2j মাইনাস 2/2, মানে শুধু কে থাকে। ঠিক আছে, এখন কি করব, হাফ ইন্টু পি ক্রস কিউ বের করতে হবে। এটার মান দেখতে হবে যে এটার মান বেশি নাকি এটার মান বেশি। যার মান বেশি সে তত বেশি জায়গা দখল করবে। আচ্ছা, আমরা 2 নাম্বারটা করব। 2-এর গ বলা হয়েছে, আমরা দেখি উদ্দীপকটা কিরকম। উদ্দীপকটা হচ্ছে, এটা হচ্ছে নদী, নদীর প্রশস্ততা হচ্ছে 1 কিলোমিটার, আর হচ্ছে লোক হচ্ছে রওনা দেয় 100, স্রোত আছে নদীতে। তো এটা হচ্ছে ভি আর আর ভিবি কত, হচ্ছে 12 কিলোমিটার per hour। তো 120 ডিগ্রি কোণে রওনা দেয়। তো গ নাম্বার প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্রোতের বেগ কত। খেয়াল করো, স্রোতের বেগ, নৌকার বেগ, থিটা, আলফা, এই সব জিনিস বের করার জন্য আমরা একটা সূত্রের সাহায্য নিই, সেটা হচ্ছে টেন থিটা। ঠিক আছে, নর্মালি আমরা টেন থিটার মাধ্যমে আলফা বা থিটা বের করি, বাট হচ্ছে ভিআর এবং ভিবিও যদি চাওয়া হয় তাহলে সেই দুটোও আসলে টেন থিটার মাধ্যমে বের করা যায়। কারণ কোনো না কোনো ইনফরমেশন, যে ইনফরমেশন দেওয়া থাকবে না বাকি ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। তো এইভাবে খুব সহজে করতে পারি। টেন থিটা ইকুয়াল টু, আচ্ছা প্রশ্নটা ছিল যে স্রোতের বেগ কত। আচ্ছা, তাহলে সে যদি, তো সে তার কলেজ হচ্ছে এই সরাসরি অপর পারে বিতে। ঠিক আছে, তো বুঝতে পারতেছো, তাহলে সে হচ্ছে 120 ডিগ্রি কোণ রওনা দিলে কোথায় পৌঁছায়, কলেজে। তার মানে থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। ঠিক আছে, সো আমরা জানি এটা টেন থিটা ইকুয়াল টু, ধরে হচ্ছে থিটাটা হচ্ছে স্রোতের সাথে, তাহলে এই স্রোতের বেগটা আলাদা থাকবে। উপর হচ্ছে ভিবি সাইন আলফা, আলফা হচ্ছে 120 ডিগ্রি, প্লাস ভিবি কজ আলফা 120 ডিগ্রি। তাহলে সাইন 10 90 সমান সমান, আর ভিবি 12 সাইন 120, ভিআরটাই বের করবো, এটাই জানি না। ভিবি হচ্ছে 12 কজ 120, এটার মান হচ্ছে 1/0 ধরে ক্যালকুলেশন করে ভিআরটা বের করে ফেলবো। প্রশ্নটা হচ্ছে কে শান্ত কি যথাসময়ে পৌঁছাতে পারছে কিনা। তো শান্ত রওনা দিছিল হচ্ছে 5 মিনিট পূর্বে। তো দেখি এবার থেকে ওই পারে যেতে আমার টাইমটা কত লাগে। টাইম মানে তো জানি, টি ইকুয়াল টু ডি বাই ভিবি সাইন আলফা, তাই না।
ডি হচ্ছে 1 কিলোমিটার নদীর প্রস্থ, ভিবি নৌকার বেগ কত 12, সাইন কত ডিগ্রি অ্যাঙ্গেলের মান দিয়েছিল 120। তো আমি দেখি এটা কত আসছে। .0.096 এত আওয়ার। এটাকে যদি আমরা 7 দ্বারা গুণ দেই তাহলে সে 5.78 মিনিট। আমরা 5 মিনিটের সাথে বেশি সময় লাগবে, তার মানে পৌঁছাতে পারবে না টাইমলি। আচ্ছা 3 নম্বর প্রশ্নটা দেখো। আচ্ছা কত সময় পর পাম্পটি বিপরীত হয়ে যায়? তো এটা একটা কুয়া, আমার সিলিন্ডার আকৃতির, উচ্চতা কত 16 মিটার গভীর, আর ব্যাসার্ধ হচ্ছে 3। আচ্ছা তো হ্যাঁ, অর্ধেক পানি পাম্প হচ্ছে অর্ধেক পানি উত্তোলন করে। তো তার মানে টাইমটা বের করতে বলছে আর কি, কত টাইম পরে পাম্পটি বিকল হয়ে গেছিলো। অর্ধেক পানি যদি তুলে তার মানে আসলে সে হচ্ছে উপরের যে অংশটুকু, উপরের যে পানিটা, সেই পানিটা তুলবে, ঠিক আছে, নিচেরটা তুলবে না। তাহলে এটা ধরো 0 লেভেল, এটা হচ্ছে অর্ধেক মানে 8। মানে আসলে ভর কেন্দ্র হিসাব করতে হবে যে আমার আসলে টোটাল যখন পানিটা ছিল, ঠিক আছে, ভর কেন্দ্র কিন্তু মিডল বরাবর ছিল। যেমন একটা গোলকের ক্ষেত্রে ভর কেন্দ্র কোথায় থাকে? কেন্দ্রতে। ভর কেন্দ্র কি জিনিস? যে সমস্ত ভর ওই বিন্দুতে কেন্দ্রীভূত চিন্তা করলে আসলে সব ধরনের সূত্রে যে মানগুলো আসবে, মানে মোট কথা আমরা ধরে নিতে পারি যে ওই বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, ঠিক আছে। এটা আরেকটু সময় নিয়ে আসলে জিনিসটা বোঝানো লাগবে, সো আমি সেদিকে যাচ্ছি না। তো এটার ভর কেন্দ্র আসলে মিডল বরাবর থাকে। মানে ব্যাপারটা আমি আরেকটু দেখাই। ধরো পানি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 16, ঠিক আছে। ধরো পানি নিচের এতটুকু অংশে আছে, তাহলে ভর কেন্দ্র থাকবে কি এই দুটো হচ্ছে মিডল সেখানে, তার মানে এখানে ভর কেন্দ্র থাকবে এই লেভেলে, ঠিক আছে। পানি পুরোটা ভর্তি থাকলে এটার মিডল বরাবর থাকবে ভর কেন্দ্র। সো এগুলো একটু ভালো মতো ইয়ে করে বসাবা। তো তাহলে তো এখানে যেহেতু ভর কেন্দ্র, তো আমরা আসলে এটা গড় করতে হবে 0 + 8/2, এটা তোমরা অলরেডি জানো। আচ্ছা তো বের করতে হবে টাইম। আমরা তো জানি কি ইকুয়াল টু mgh/t। পি দেওয়া আছে 2 কিলোওয়াট। এম ভর কত বের করতে হবে, রো ইকুয়াল টু আমরা কি m/v, তাহলে m ইকুয়াল টু রো ভি 1000 ইন্টু I r²h। এটা যেটা বের হবে সেটা হচ্ছে সমস্ত পানির ভর, কিন্তু আমাকে সে কিন্তু অর্ধেক পানি ওঠায়, তাহলে আসলে m প্রাইম ইকুয়াল টু m/2 যেটা হবে সেটা, ঠিক আছে। m প্রাইমটা বসাতে হবে, যেহেতু 9.8, আর উচ্চতাটা কত হবে 0 + 8/2, এটা উচ্চতা ডিভাইড বাই টাইম। তো ক্যালকুলেশন করে এই টাইমটা বের করতে হবে। ঘ নম্বরগুলো হচ্ছে আচ্ছা নিচে একটা দক্ষতা কত। দক্ষতা মানে আমরা জানি এটা ইকুয়াল টু কর্মদক্ষতা ইকুয়াল টু হচ্ছে প্রদত্ত ক্ষমতা ওর হচ্ছে কার্যকর ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা কত এটার, দ্বিতীয় পাম্পটা এটা হচ্ছে 3 HP একটা পাম্প। মানে যেমন বাল্বের গায়ে লেখা থাকে যে হচ্ছে 60 ওয়াটের বাল্ব, তার মানে সে 60 ওয়াট প্রতি সেকেন্ডে 60 ওয়াট তড়িৎ শক্তি গ্রহণ করে। এটা প্রদত্ত শক্তি মানে ক্ষমতা। তো এই ক্ষমতাটা সে নেয়, কিন্তু 100% কাজে পরিণত হয় না, কিছু তাপ শক্তি বা অন্য কোনো শক্তি হিসেবে অপচয় হয়। তো তার মানে নিচেরটা বড়, উপরেরটা ছোট থাকবে। তো প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 3 HP, মানে 3 × 746 এত ওয়াট। আর কার্যকর ক্ষমতা সূত্র তো জানে mgh/t, সেটা ইউজ করতে হবে। ভর কত, সে বাকি অর্ধেক ওঠায়। এই পাম্পটা কি করে, নিচের যে পানিটুকু থাকে এই পানিটুকু উঠাবে, ঠিক আছে। তাহলে এটার এইচটা হবে, এটার গড় নিতে হবে, এবং এমটা হচ্ছে m/2 হয়ে যাবে, এই যে এটা,
বাকি অর্ধেকের যে ভর সেটা, m/2 ইন্টু জি ইন্টু এইচ কত 8 প্লাস 16/2, ঠিক আছে, কারণ এই দুটোর মিডল বরাবর ভর কেন্দ্রটা থাকবে, ডিভাইড বাই 3 ইন্টু 746। তো ক্যালকুলেশন করি এটা বের করবো। আচ্ছা, 4-এর গঘ আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজে নিজে করবা, ঠিক আছে। এই সূত্রগুলো দিয়ে করা লাগবে, নিজেরা করে নিবা। 5 নম্বর কৌণিক ভরবেগ বের করতে বলছে। তো কৌণিক রৈখিক ভরবেগ মানে কি, ইকুয়াল টু mv, তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে আই ওমেগা। এই প্রথমটা রাইটে দেওয়া আছে না, দেওয়া নেই, বের করতে পারবো। তো সিলিন্ডারের আইটা বের করা লাগবে, আই ইকুয়াল টু, দেখো সিলিন্ডার একটা ভর কেন্দ্র, ঠিক আছে, ভর কেন্দ্র দিয়ে যেগুলো কি বলে ঘূর্ণন অক্ষ যদি ভর কেন্দ্র বরাবর এইভাবে থাকে, আর ব্যাসার্ধ ধরলাম আর, এটা ব্যাসার্ধ কত আর, তাহলে এটার আয়ের মানটা আমরা বের করছিলাম, ঠিক আছে, ইন্টিগ্রেশনের মাধ্যমে। সেটা কি হাফ m/2, হাফ m কত, তার ভর হচ্ছে 5 কেজি, আর ব্যাসার্ধ কি দেওয়া নাই, আছে 10 সেন্টিমিটার, মানে 0.1 স্কোয়ার। তো ক্যালকুলেশন করে আয় পাবো। ওকে, ওমেগা একটু কি দেওয়া আছে, ওমেগা সরাসরি দেওয়া আছে, তো দুটার মান বসে বের করে ফেলবা। পরেরটা বলা হয়েছে কোন দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হবে, যার জড়তার ভ্রামক বেশি তাকে থামাতে তত বেশি বাধা পাওয়া যাবে আর কি। তো গ থেকে আসলে প্রথমটা, এটা জড়তার ভ্রামক অলরেডি আমরা বের করে ফেলছি। তো তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে একই দণ্ড এর ভর কেন্দ্র দিয়ে যে ঘূর্ণন অক্ষটা থাকে, এটা পি কিউ ধরলাম, এবং এই পি কিউ এর সমান্তরাল আরেকটা অক্ষ আছে, ধরো এটা এবি অক্ষ, ধরো আসলে একটু উল্টাপাল্টা বসে দিচ্ছে, এটা হচ্ছে এবি, এটা ধরো পি কিউ। তাহলে এর ভর কেন্দ্র দিয়ে ঘূর্ণন অক্ষ হচ্ছে এবি, ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এটার এবি এর সমান্তরাল আরেকটা অক্ষ আছে পি কিউ। প্রশ্ন হচ্ছে পি কিউ সাপেক্ষে এটার জড়তার ভ্রামক কত। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য সূত্রটি ইউজ করতে হবে। সেটা হচ্ছে এই পি কিউ এর সাপেক্ষে আই পি কিউ, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক সমান ভর কেন্দ্র দিয়ে যে জড়তার ভ্রামক, যে ঘূর্ণন অক্ষরটা ভর কেন্দ্র দিয়ে যায় তার সাপেক্ষে এটার যে জড়তার ভ্রামক সেটা কত, হাফ m/2, আমরা অলরেডি জানি, তাই না। তাহলে আই এবি মানে হচ্ছে ভর কেন্দ্র দিয়ে যেটা হাফ m/2, যেটা প্লাস এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ উপপাদ্যটা আমি অ্যাপ্লাই করতেছি, আর কিছুই না, প্লাস এটার ভর, বস্তুটার ভর কত m, ঠিক আছে, m মানে 5 কেজি আর কি দেওয়া আছে, ইন্টু এই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব, এই দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, 0.5 মিটার, বুঝছো, এই 0.5 মিটার স্কোয়ার। এটা হচ্ছে ঘূর্ণন সমান্তরাল অক্ষ উপপাদ্য, একটু দেখে নিও। আই এবি কত, হাফ m/2 প্লাস এটা কত m ইন্টু 0.5 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে একটা পাবা। তো আয়ের মান যেটাতে বেশি তাকে থামাতে তত বেশি বাধার সম্মুখীন হতে হবে। আচ্ছা, আমরা করব 7 নম্বর। যে রোধটা দেওয়া আছে সেটা হচ্ছে, এটা মগের মতো হয়ে গেল, যাই হোক, 10 মিটার গভীর। তো এটার ভিতরে যে কি এটা বেলুন, এটা ধরো এটার একদম নিম্ন যে তলটা আছে সেখানে এটার চাপ, এটার উপর চাপ ধরলাম p1, আর এটা আয়তন ধরলাম v1। এখন আর উপরে তো আয়তন বেশি হবে, কারণ চাপ কম থাকবে, শুধুমাত্র বাতাসের চাপ থাকবে, বায়ুর চাপ, ঠিক আছে। সেটা এখানে যে আয়তন সেটাকে ধরলাম v2, আর যে চাপ এটার উপর p2 ইকুয়াল টু কত দেওয়া আছে, বায়ুর চাপ হচ্ছে 10⁻⁵, ঠিক আছে। সো এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে তল দেশের আয়তন উপরের পৃষ্ঠের আয়তনের অর্ধেক, মানে উপরের পৃষ্ঠের যে আয়তন সেটা হচ্ছে v2, তল দেশে যে v1 ইকুয়াল টু নাকি অর্ধেক, মানে v2 এর অর্ধেক। এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়া আছে।
ঠিক আছে, তো আমরা কি করব, মানে ব্যাপারটা খুবই সিম্পল, যে হচ্ছে নিচে চাপ বেশি আয়তন কম, উপরে চলে যাবে চাপ কমবে আয়তন বাড়বে। ঠিক আছে, নিচে যে P1 আসলে দুইটা চাপের যোগফল, একটা হচ্ছে বাতাসের চাপ মানে P2 প্লাস হচ্ছে পানির চাপের সূত্র কি H ρg। ঠিক আছে, এই দুটো মিলে হচ্ছে P1, আমি এর আগেও দেখাইছিলাম। তো সূত্র কি জানি, P1 বের করতে বলছে কি আসলে, আচ্ছা, তলদেশে চাপ মানে P1টা বের করতে বলছে। তো আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, P1 ইকুয়াল টু P2 V2 ভাগ V1। P2 কত, উপরে চাপ হচ্ছে 10⁻⁻5, V2 V2 আমরা জানি না, V1টা কত, V1টা হচ্ছে যে এটার অর্ধেক, V2 অর্ধেক, তাই না? তাহলে V2/2, তাহলে P1টা হবে 10⁻⁻5/2। ঠিক আছে, এটা হচ্ছে তরলের গভীরে চাপ। এটা হাইট উচ্চতা, আচ্ছা আমরা এইভাবে করছি, আমরা অন্যভাবেও করতে পারতাম, কারণ উচ্চতা যেহেতু জানি। তো P1টা অন্যভাবে বের করা যেত। কীভাবে, P1 ইকুয়াল টু কি P2 প্লাস H ρg। P2টা তো অলরেডি দেওয়া আছে, প্লাস H জানি 10 মিটার 1000 9.8। ঠিক আছে, এইভাবে তুমি চালিয়ে করতে পারো, ডিরেক্ট করতে পারতাম, অথবা আমরা বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করে ফেললাম, কারণ যা ইনফরমেশন দেওয়া আছে মোর দেন এনাফ। আচ্ছা আচ্ছা, সরি, খেয়াল করো যে উপরের যে আয়তন নিচে গেলে যে অর্ধেক হয়ে যায়, সে কে দাবি করছিল, ডুবুরি দাবি করছিল। এটা কিন্তু হয় কিনা আমরা শিওর না। ঠিক আছে, উদ্দীপকটা বলা হয়েছে যে উপরের যে বেলুনের আয়তন সেটা নিচে নিয়ে গেলে অর্ধেক হয়ে যায় আয়তনটা। যদি এটা হয় তাহলে ঠিক আছে, P1 তুমি যেটা বের করছো ওকে, বাট এটা কিন্তু শিওর না। উদ্দীপকটা জাস্ট একটা মন্তব্য ছিল ডুবুরির। ঠিক আছে, সো তুমি এইভাবে করলে আসলে হবে না, যেহেতু আমাকে অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে P1টা P2 প্লাস H2, এটা তো বুঝতে পারতেছো কেন, কারণ নিচে আসলে পানির চাপ প্লাস বাতাসের চাপ, এই দুটো মিলে আসলে P1টা। তো এটা ক্যালকুলেট করে এইভাবে বের করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, যদি আসলেই উপর থেকে নিচে নিয়ে গেলে আয়তনটা অর্ধেক হয়ে যেত, তাহলে তুমি এইভাবে করতে পারতা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আসলেই তাই কিনা এটা আমাদের দেখা লাগবে। এবং পরের প্রশ্ন আসলে সেটাই বলা হয়েছে, যে আয়তনটা ডুবুরি যে মন্তব্যটা করছিল যে উপরে যে আয়তন, ঠিক আছে, নিচে তার অর্ধেক হয়ে যায়, এটা সত্য কিনা, তারপর আমার কথা বুঝতে পারছো? তো নিচের আয়তন হচ্ছে যদি V1 হয়, চাপ হচ্ছে P1, এই দুটো আমরা বের করে ফেলছি, জানি P1টা জানি। উপরে হচ্ছে V2 হচ্ছে 10⁻⁻5। আর কি বলতেছি V2, হ্যাঁ P2 হচ্ছে 10⁻⁻5। ওকে, এখন আমাকে তুলনা করে দেখতে হবে যে V1 অনুপাত V2 কত। ঠিক আছে, এটা মানে V2র অর্ধেক কিনা V1টা, এটা আমাকে দেখতে হবে। তার মানে এই দুটো তুলনা করতে হবে। তো বুঝতেই পারতেছো কীভাবে করবো, আমরা তো জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। তো আমাকে করতে হবে কি, V1টা কত V2 তুলনায়, তাহলে V1 অনুপাত V2 ইকুয়াল টু P2 ভাগ P1। P2 কত 10⁻⁻5, P1 কত যেন বের করলাম। আচ্ছা, আমরা ক্যালকুলেশনটা, আচ্ছা এটা যেটা বের হয়েছে সেটা হচ্ছে P1টা 980000.00001। ঠিক আছে, অনুপাতটা করি, 5, হ্যাঁ ভাই 1 মিনিট। তো এইভাবে বের করে দেখতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের উল্টাপাল্টা মান আসছে এই কারণে, কারণ আমার যে চাপটা দেওয়া আছে এটা আসলে সম্ভব না। বায়ুমণ্ডলের চাপ কত দেওয়া আছে, 10⁻⁻5, এটা পসিবল না। আমরা জানি 1 atm চাপ সেটা হচ্ছে 101,325, বা এটাকে সর্বোচ্চ 10⁻5 বলা যেতে পারে। -5 কোনোভাবেই সম্ভব না, এখানে ইনফরমেশন ভুল দিছে। ঠিক আছে, অথবা টাইটেল মিস্টেকও হতে পারে। আচ্ছা, তোমরা 10⁻5 ধরে করো তো, 10⁻5 ধরে দেখবা যে আসলে অর্ধেক হয় কিনা। ঠিক আছে।
আর 8 নম্বরটা আসলে আমি করে দিব না, এটা পারা উচিত। এই টাইপের ম্যাথ বারবার প্র্যাকটিস করবা, কারণ প্রত্যেকটা বোর্ডে কিন্তু বারবার আসে এবং সহজ। হিসাব অঙ্ক বের করতে বলছে, তো সব কিছু দেওয়া আছে। সূত্র কি? θ1 মাইনাস θ ইকুয়াল টু 3 ইন্টু θ1 মাইনাস θ2, ক্যালকুলেশন করে থিটাটা বের করে ফেলবে। তারপর হচ্ছে কোন স্থানে অভিজ্ঞর অগ্রাধিকার পাবে বেড়ানোর জন্য। তো দুই স্থানের জন্যই আপেক্ষিক আর্দ্রতা আর বের করবা, R1 R2। ঠিক আছে, দেখবে যে কোন স্থানের কত, যে স্থানে কম সেখানে ঘুরে বেড়ানোর জন্য ভালো। বেশি কম হলেও আবার ভালো না, তখন দেখা যাবে যে অধিক শুষ্ক হলেও ভালো না, আর অধিক সিক্ততা থাকলেও সেটা ভালো না। দেখবা যে আসলে 50-এর কাছাকাছি যদি থাকে তাহলে ভালো, সেটা সেভাবে দেখে বলবো যে কোথায় গেলে ভালো হবে।